জনগণের সঙ্গে মকারি করেন? আপনি কি রাষ্ট্র পরিচালনাটাকে এক ধরনের ছেলে খেলা মনে করেন? এটা কিন্তু ছেলে খেলা নয় নিকোল। এবং 18 কোটি মানুষ মতান্তরে 20 কোটি মানুষ কিন্তু হুমকির মুখে পড়তে যাচ্ছে সরকারের এই অযোগ্যতা এবং অপদার্থ লোকজনকে পদে বসানোর কারণে। রুমিন ফারহানা, ছাত্র জনতার অভ্যুত্থানের 6 মাস পর এসে রাজধানী ঢাকা সহ সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে তা বিএনপির নীতি নির্ধারণী নেতারা সমর্থন করেন না। তারা সন্দেহ করেন ছাত্র জনতার অভ্যুত্থানের এতদিন পর এসব ভাঙচুর বিশৃঙ্খলার পেছনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দীর্ঘায়িত করা সুদূরপ্রসারী চক্রান্ত অথবা দেশে ভিন্ন কিছুর পথ তৈরি করার প্রেক্ষাপট তৈরির চেষ্টা থাকতে পারে। মানে কেন এটা হয়েছে? শুক্রবারে যে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির সভায় নীতি নির্ধারণী নেতারা ধানমন্ডি 32 নম্বর সহ বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনা, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন সহ চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তখন তারা এগুলো বলেন। কেন মনে হচ্ছে যে এটা নির্বাচন দীর্ঘায়িত করার চক্রান্ত? দেখুন, আমাদের একটি অতীত আছে, আমরা ভুলে যাইনি। বাংলাদেশে 1-11 হয়েছিল এবং একটি প্রেক্ষাপট তৈরির পরেই কিন্তু 1-11 হয়েছে। আমরা সেই সময় দেখেছি দুই দলের প্রধান থেকে শুরু করে অ্যাক্টিভ যারা আছেন তাদেরকে সরিয়ে দিয়ে নতুন মানুষরা দলের দায়িত্বে যাবেন, নেতৃত্বে যাবেন, এরকম একটা চিন্তাধারা হয়েছিল। সেই 1-11 ধারাবাহিকতা যদি আপনি মাথায় রাখেন, আপনি দেখবেন যে 24-এর গণ অভ্যুত্থান, সেখানে কিন্তু শেষ পর্যন্ত, আমি তো একদম রাস্তায় ছিলাম, শেষ পর্যন্ত একটা দাবিতে এসে দাঁড়িয়েছিল, হাসিনাকে সরতে হবে। কিসের কোটা, কিসের কি, একটাই দাবি, হাসিনাকে সরতে হবে। সো হাসিনা সরে যাওয়ার পরে আমরা দেখলাম পরিস্থিতি কিছুতেই শান্ত না হওয়া, এবং কিছুটা শান্ত হলেই আবার ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিতে একটা শক্ত ঝাঁকি দেওয়ার চেষ্টা। এটা কি আপনার খুব নর্মাল মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসেবে? এবং আমাদের রাজনীতি তো আসলে খুবই অনিশ্চিত, পশ্চিমের রাজনীতির মতো নয় যে একটা নির্দিষ্ট মেয়াদের পর পর চমৎকার একটি ভোট হবে এবং মানুষ যাকে পছন্দ করবে সেই গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবে। আমাদের রাজনীতি মসৃণ নয়, আমাদের রাজনীতি ভীষণ অনিশ্চিত, ভীষণ উঁচু নিচু, এবড়ো খেবড়ো আমাদের রাজনীতির পথ। সুতরাং এই ধরনের আশঙ্কা করাকে আমি অমূলক তো বলতে পারি না। আপনি দেখুন, শেখ হাসিনার বক্তব্য নিয়ে সরকার কিন্তু বেশ শক্তভাবে ভারতকে জানিয়েছিল যে উনি ভারতে থাকতে পারেন, কিন্তু ভারতে বসে উনি বাংলাদেশে অস্থিতিশীল হয় এমন কোনো কথা বলতে পারবেন না, বা পাবলিক স্পিকিং এ উনি যেতে পারবেন না। কিন্তু হাসিনা ধারাবাহিকভাবে কথা বলে যাচ্ছেন। এবং লাস্টলি উনি যখন 32 নম্বর ভাঙার আগের রাতে, মানে আগের রাত তো ঠিক না, রাত সন্ধ্যা 7টা থেকেই 32 নম্বর ভাঙা শুরু হয়েছে, রাত 9টার দিকে উনি বক্তব্য দিয়েছেন, এবং সেই বক্তব্য যথেষ্ট উস্কানিমূলক বক্তব্য। এবং তারপরে আমরা দেখলাম 2 দিন ধরে টানা ভাঙচুর হলো, বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘরে লুটপাট হলো, হামলা হলো, ভাঙচুর হলো, আগুন দেয়া হলো, এবং একটা সিস্টেম্যাটিক প্যাটার্ন আমরা লক্ষ্য করলাম। এবং যেটা সবচেয়ে অ্যালার্মিং নিকোল, যেটা আমি একটু আগে বলছিলাম, সরকার বিবৃতি দিয়ে তার দায়টা সারলো। সরকার কিন্তু তার বেশি কিছু করেনি। মাঠে কিন্তু সেনাবাহিনী মোতায়েন আছে। আমি জানি না আমাদের দর্শকদের কথাটি মনে আছে কিনা, কারণ আমাদের ভুলে যাওয়ার মতন পরিস্থিতি হচ্ছে বলেই আমি আবার মনে করিয়ে দিচ্ছি যে মাঠে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে সেনাবাহিনীও মোতায়েন আছে। এইরকম অবস্থায় যখন আইন শৃঙ্খলা কিছুতেই রক্ষা করা যায় না অবস্থা তৈরি হয়, বা কোনো কোনো মহল তৈরি করে, তখন এটা তো ভাবাটা খুব অমূলক হবে কি যে আর কোনো কিছু আহ্বান করবার চেষ্টা কেউ কেউ হয়তো বা করছেন ভেতর থেকে। এরকম কোনো কথাই কি আপনাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমেরিকার প্রেয়ার ব্রেকফাস্টে জয়েন করে এসে আজকে এয়ারপোর্টে নেমে যেটা বলেছেন যে বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে, কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আমরা যেন শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দিই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এই জন্য সম্পূর্ণভাবে যে ফ্যাসিস্ট রেজিম ছিল সেই রেজিমই দায়ী, আমাদেরকে সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। কিন্তু ছাত্র জনতা কি তাহলে পাতা ফাঁদে পা দিয়েই দিল? মানে যে বক্তব্যকে কেন্দ্র করে যে ধরনের ঘটনা ঘটেছে, এখনো ঘটছে, সেটা কি পাতা ফাঁদ ছিল কিনা? দেখুন, আমি এটাকে ব্যাখ্যা করি। আরেকটা বিষয়, বিএনপি আগে থেকে ফাঁদের বিষয়ে যদি জানি, আগে থেকে সতর্ক কেন করলো না? আমি আপনাকে একটু যদি ওনার
বক্তব্যের যে অর্থটা আমার কাছে পরিষ্কার হয়েছে সেটা আমি বলি। ধরুন এই সময়টা যদি নির্বাচন না হয়ে নির্বাচনটা কোনো কারণে আরো 1 বছর 2 বছর 1.5 বছর পিছিয়ে যায়, সবচেয়ে বেশি লাভবান কারা হবে? সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ। কারণ এই পুরো সময়টাতে তারা এমন একটি অস্থিরতা তৈরি করতে পারবে যাতে যেই মানুষগুলো কোনো দলের সমর্থক না, কোনো দলের কর্মী বা নেতা নয়, যারা রাজনীতি মানে 5 বছর পর পর গিয়ে একটা ভোট দিয়ে আসে, এটুকুই তাদের রাজনৈতিক সক্রিয়তা, সেই মানুষগুলো একটা সময় তো ভাবতে বাধ্য হবে যে প্রতিদিন এখন যা হচ্ছে, কারণ প্রত্যেকের জীবনে কিন্তু এটা এফেক্ট করছে নিকোল। এখন এই এফেক্টে সাধারণ মানুষ যদি বিরক্ত হয় এবং মনে করে ধুর হাসিনার সময় তো খুব একটা মানে এরকম অবস্থা আমাকে পড়তে হয় নাই, হ্যাঁ, তো তাহলে কি তাকে আপনি খুব বেশি দোষ দিতে পারেন? এবং এই এই যে উফ শব্দটা, এই উফ শব্দটার মাইলেজ কিন্তু আর কোনো দল পাবে না, এটা ডাইরেক্টলি আওয়ামী লীগের ঘরে যাবে। সুতরাং আওয়ামী লীগ যদি মনে করে নির্বাচনটা আরো কিছু দূর পেছানোর জন্য যদি কিছু সমস্যা তৈরি করা যায় এবং তারা সেটা করে, তাকে তো আসলে খুব অস্বাভাবিক বলা যায় না। আর আওয়ামী লীগ এমন একটি দল যেই দলটি 91 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন শেখ হাসিনা নিজে বলেছিলেন আমি একদিনও শান্তিতে থাকতে দেব না, এবং মাশাআল্লাহ উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি। 94 সালে সংসদ বর্জন থেকে শুরু করে জামাতকে সঙ্গী করে মাঠের আন্দোলন, মানে উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি। তো সেই সময়ের পরিস্থিতির সঙ্গে যদি আপনি আজকে চিন্তা করেন, পরিস্থিতি কিন্তু অনেক বেশি ঘোলাটে হয়েছে, জল কিন্তু অনেক দূর গড়িয়েছে। 91 সালের শেখ হাসিনা কিন্তু প্রধানমন্ত্রিত্বের স্বাদ পাননি, কিন্তু 2024-এর শেখ হাসিনা কিন্তু 20 বছর প্রধানমন্ত্রিত্বের স্বাদ পেয়েছেন। 96 থেকে 2001 এবং 8 থেকে 24, 20 বছর তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ পেয়েছেন। 1 2 হচ্ছে 91-এ শেখ হাসিনাকে কিন্তু দেশ ছেড়ে পালাতে হয়নি, বেইজ্জতি হতে হয় নাই। 2024-এ শেখ হাসিনাকে কিন্তু পালিয়ে যেতে হয়েছে, যার 3 দিন আগে তিনি তার নিজস্ব কথা বলার একটি ভঙ্গি আছে, তো ওভাবে তিনি বলেছিলেন শেখ হাসিনা পালায় না, কিন্তু ওনাকে পালাতে হয়েছে। সো এই যে অপমান, দুর্দশা এবং তার অটোমেটিক যেই ট্রমা এবং তার যে বিদ্বেষ এবং জিঘাংসা সেখান থেকে তৈরি হওয়া, সেই সবকিছু মিলিয়ে পরিস্থিতি কিন্তু 91-এর মতো সহজ সরল নাই যে কেবলমাত্র হরতাল দিয়ে শেখ হাসিনা একদিনও শান্তিতে না থাকার মনোবাসনা চরিতার্থ করবেন। এই সময় কিন্তু তিনি আরো অনেক ভয়ঙ্কর ভাবে আসবেন। আমার মনে মানে এইরকম কি মনে করার কোনো কারণ আছে কিনা, যেটা আপনারা শুরু করেছেন সেটা আসলে আপনারা এখন আর কন্ট্রোল করতে পারছেন না বলে সেটা আবার রিবিল্ড করে কন্ট্রোল করার চেষ্টা করছেন, কিন্তু যা হবার, যেটা ছড়িয়ে যাবার পুরো বাংলাদেশে সেটা ছড়িয়ে গেছে, এমন কিনা? এরকম কেউ ভাবলে ভুল করবে কিনা? আপনার যে লাইনটি বলেছেন এটার সাথে সরাসরি দ্বিমত প্রকাশ করি যে যা আপনারা শুরু করেছেন সেটা অ্যাকচুয়ালি আপনারা কন্ট্রোল করতে পারছেন কিনা। না, আমরা এটা শুরু করিনি, এটা বাংলাদেশের জনগণ শুরু করেছে। এই বাংলাদেশের জনগণ যদি ওই 3, 4, 5 অগস্টে স্বতঃস্ফূর্তভাবে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজপথে না নামতো, এই অভ্যুত্থান সফল হতো না। আমরা সব সময় এই যে ক্রেডিটটি এটি বাংলাদেশের সাধারণ প্রত্যেকটি শ্রেণীর মানুষকে দিয়ে এসেছি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই যে 24-এর যে অভ্যুত্থান হয়েছে, এই যে 32 নম্বরে যে ঘটনাটি হয়েছে, এটার জন্য একমাত্র এবং সবচেয়ে বেশি দায়ী হচ্ছে শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা। তিনি বিগত 16 বছরে তিনি যা কুকর্ম করেছেন, তার পরিবার, তার সাঙ্গপাঙ্গ, তার দোসররা যা করেছেন, সে কারণেই এই যে 24-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান হয়েছে এবং তাকে এভাবে মুখে চুন কালি মেখে দেশ ছেড়ে পালাতে হয়েছে তার সকল কর্মী যারা ছিল সমর্থক, তাদেরকে একা করে দিয়ে। এই 5 আগস্টের পরে আপনি যদি এই 25 সালের এই ঘটনা দেখেন, যেই খুনি হাসিনা এদেশের হাজারের অধিক ছাত্র জনতাকে এভাবে নির্মমভাবে খুন করেছে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। কোন সাহস এমন একজন খুনি বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে কথা বলতে আসে? তখনই বাংলাদেশের মানুষ আবার ক্ষোভে ফেটে পড়েছে এবং বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে, আপনি সেখানে শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সমর্থক ছিল, অ্যাক্টিভিস্ট ছিল, তারা গিয়েছে কোনোদিন বলতে পারবেন না। বাংলাদেশের সকল রাজনৈতিক দলের যারা এই অভ্যুত্থানের শক্তি ছিল, সকলের সেখানে অংশগ্রহণ ছিল। আমরা বিএনপির বড় বড় এরকম নেতাকর্মী ছিল যাদের পোস্ট দেখেছি বুলডোজার
বুলডুজার কোথায়, এবং আমাদেরও ভিতরটা আসলে তখন এই কথাই বলছিল যে বুলডুজার কোথায়। কারণ এই খুনি হাসিনা কিভাবে এই ছাত্র জনতার উদ্দেশ্যে কথা বলতে পারে যখন এই ছাত্র জনতা শহীদ হওয়ার পরে তার বাবা মার চোখের পানি এখনো শুকায়নি। সেই জায়গা থেকে এই যে ক্ষোভের উদ্গীরণ বা মানুষের এই ক্ষোভের যে বিস্ফোরণ, এটা খুনি হাসিনা তার জায়গা থেকে করেছে। আমরা আমাদের জায়গা থেকে তো বলছেন এটা ফাঁদ ছিল। দেখুন, আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটি মনে করি, দেখুন তিনি যে কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে বলতে পারেন কথাটি, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা যদি এই জায়গাটাতে মানে এটা যদি তার ফাঁদে পা দেয়া হতো তাহলে তার পরের দিনই আমরা আমাদের জায়গা থেকে কখনোই এই পজিশনে আসতাম না, লেটস রিবিল বাংলাদেশ। না দেখুন, আমাদের জায়গাটি ব্যাপারটা হচ্ছে যখন মানুষের বিরুদ্ধে যদি এই ভাঙাটিকে আপনি একটি উৎসব মনে করেন, 5ই আগস্টে মানুষ ওটিকে উৎসব করে সেদিন নেমেছিল, 3ই আগস্টে মানুষ এটিকে উৎসব মনে করে নেমেছিল। কিন্তু সবচেয়ে বড় যে কথাটি সেটি হচ্ছে এই উৎসব কারা তৈরি করছে? যারা এই ক্ষমতা পিপাসু হয়ে হাজার হাজার মানুষকে খুন করতে বিন্দুমাত্র দ্বিধা করে না। কিন্তু যে কোনো একটি বিষয় যখন আমার রাষ্ট্রের জন্য আমরা দেখছি যে স্থিতিশীলতার জন্য বা ভালো কিছু নিয়ে আসতে যাচ্ছে না, তখনই কিন্তু আমরা যেভাবে ভালো হয় প্রত্যেক মানুষ, আপনি দেখবেন সেদিনও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বাংলাদেশকে নতুন করে গড়ার ইঙ্গিত দিয়েছেন। সেদিন দেখবেন ইসলামিস্ট থেকে শুরু করে বিভিন্ন ধর্মের যারা গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার রয়েছেন তারাও তাদের জায়গা থেকে নতুন করে বাংলাদেশের যে গড়া সেই কথাটি বলেছেন। সো আমরা আমাদের জায়গা থেকে একটি কথা বলি যে আমাদের বিএনপির মহাসচিব সাহেব যে জিনিসটি বলেছেন আমরাও সেটিতে সম্পূর্ণ সচেতন। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে খুনি হাসিনা এবং তার দোসররা বিভিন্নভাবে বাইরে থেকে ভিতর থেকে চক্রান্ত করবে, ফাঁদ তৈরি করার চেষ্টা করবে। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকি, আমরা আমাদের জায়গা থেকে এমন ফাঁদে পা দেওয়ার কোনো সম্ভাবনা নেই